আপনারা সকলেই জানেন আগামী 13ই এবং 14ই সেপ্টেম্বর অর্থাৎ শনি এবং রবিবার অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সকলের অত্যন্ত আগ্রহের হাজারদুয়ারি সাহিত্য উৎসব 2025। তো আজকের ভিডিওটা মূলত এই উৎসবকে কেন্দ্র করেই। ভিডিওটা তৈরি করা হচ্ছে একজন দর্শক বা একজন প্রতিযোগীর পার্সপেক্টিভ থেকে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিওর মধ্য দিয়েই আপনাদের যাবতীয় যা যা প্রশ্ন, সেই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই বেশি সময় নষ্ট না করে শুরু করি মূল ভিডিওতে। এবার আসি যে এই হাজারদুয়ারি সাহিত্য উৎসব কারা অনুষ্ঠিত করছে, মানে অর্গানাইজার কারা আছে। তো আপনাদেরকে বলি, এই হাজারদুয়ারি সাহিত্য উৎসব অর্গানাইজ করছে রেনেসাস। রেনেসাস কিন্তু কোনো পত্রিকা বা প্রকাশনী নয়। আপনারা অনেকেই হয়তো ফেসবুকে লিখছেন বা জানেন যে রেনেসাস প্রকাশন বা রেনেসাস পত্রিকা। তো রেনেসাস কিন্তু মূলত একটা সামাজিক সংগঠন এবং সংবাদ সংগঠন। তারাই মূলত এই হাজারদুয়ারি সাহিত্য উৎসবটা অর্গানাইজ করছে এবং তাদের সাথে আছে মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি। এছাড়াও মুর্শিদাবাদ পৌরসভা এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সহযোগিতায় আছে। এবার আসি যে হাজারদুয়ারি সাহিত্য উৎসবে কারা অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা করছেন যে আমি কি যেতে পারবো বা আমি কি যেতে পারবো না। তাই ঠিক কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং এই উৎসবে কারা আসতে পারবেন। তো হাজারদুয়ারি সাহিত্য উৎসব নিয়ে মূলত একটি স্মারক পত্রিকা প্রকাশিত হয়েছিল। তো স্মারক পত্রিকায় যারা লেখা পাঠিয়েছিলেন, যাদের লেখা মনোনীত হয়েছে, তারা সকলেই আসবেন। তাদেরকে পত্রিকা কমিটি থেকে নিমন্ত্রণ করা হবে এবং যারা হাজারদুয়ারি সাহিত্য সম্মান সহ আরও যে দুটো তিনটে সাহিত্য সম্মান আছে, সেখানে যারা বই পাঠিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে যারা জয়ী হয়েছেন তাদেরকেও কিন্তু কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে। এর বাইরে যারা আছে, অতএব যারা স্মারক সংখ্যাতে লেখা পাঠিয়েছেন কিন্তু মনোনীত হয়নি, অথবা লেখা পাঠাননি, কিংবা যারা সাহিত্য সম্মানে অংশগ্রহণ করে উঠতে পারেননি, তারাও কিন্তু চাইলেই হাজারদুয়ারি সাহিত্য উৎসবে আসতে পারেন। তার জন্য এই সাহিত্য উৎসব কমিটি একটা স্পেশাল প্রভিশন রেখেছে, সেটা হচ্ছে ডেলিগেট হিসেবে উপস্থিত হওয়া। তাই আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনারা ডেলিগেট হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেই ডেলিগেট হিসেবে কিভাবে যোগ দিতে পারেন সে বিষয়ে আমি আসছি বিস্তারিতভাবে। এবার কথা হচ্ছে যে 13 এবং 14ই সেপ্টেম্বর, অতএব শনি এবং রবিবার অনুষ্ঠান সূচি কী আছে। যারা দূর দূরান্ত থেকে আসছেন বা জেলার মানুষ যারা আছেন, তাদের এটি জানা অবশ্য কর্তব্য যে অনুষ্ঠান সূচি কী রকম আছে। তাহলে আপনাদের পক্ষেও কী হবে যে এই অনুষ্ঠানে কখন আসবেন বা কিভাবে আসবেন, সেই ব্যাপারটা সাজিয়ে নিতে সুবিধা হবে। তো সেই দিক থেকে বলি, শনিবার অতএব 13ই সেপ্টেম্বর বেলা 2টো থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে লালবাগ সেমিনার হলে। আমি পরবর্তীকালে এই হলের লোকেশন কিভাবে আপনারা পৌঁছাবেন সেই সংক্রান্ত ডিটেলসও শেয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো শনিবার 13ই সেপ্টেম্বর বেলা 2টো থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। এক টানা অনুষ্ঠান, মানে জমজমাট কম্প্যাক্ট একটা অনুষ্ঠান হবে। 2টো থেকে 9টা পর্যন্ত এই 7 ঘন্টা কিন্তু অনুষ্ঠানটা চলবে। এবার আসি যে এই 7 ঘন্টায় কী কী অনুষ্ঠান রাখা হয়েছে। প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং যারা আমন্ত্রিত অতিথি তাদেরকে বরণ করে নেওয়া হবে, তাদের হাতে হাজারদুয়ারি সাহিত্য স্মারক তুলে দেওয়া হবে। এরপরে যারা ডেলিগেট হিসেবে উপস্থিত থাকছেন, সেই সকল ডেলিগেটদের হাতেও কিন্তু হাজারদুয়ারি সাহিত্য স্মারক এবং সম্মাননা তুলে দেওয়া হবে। আমরা তারপরে যারা আমাদের আমন্ত্রিত অতিথি আছেন তাদের মুখ থেকে দু একটি মূল্যবান বক্তব্য শুনব। এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একটি বিচিত্রা অনুষ্ঠান। কীরকম বিচিত্রা অনুষ্ঠান? যারা ডেলিগেট হয়ে আসছেন বা যারা উৎসব কমিটির সাথে বিভিন্নভাবে যুক্ত, তাদের কিন্তু বিভিন্ন পারফরমেন্স আমরা সেদিন দেখতে পাবো। কেউ হয়তো গান পরিবেশন করবেন, কেউ শ্রুতি নাটক, কেউ হয়তো 2-4 লাইন কবিতা বলে আমাদের মনোরঞ্জন করবেন। তো এর মাঝে মাঝে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতে থাকবে। এরপরে
আরেকটি অনুষ্ঠান, আমাদের মূল আকর্ষণ যেটা এবারের হাজারদুয়ারি সাহিত্য উৎসবে, বাউল সম্রাট আক্কাস ফকির। আমরা বিভিন্ন আন্তর্জাতিক গানের অনুষ্ঠানে যাকে পেয়ে থাকি, সেই আক্কাস ফকির কিন্তু উপস্থিত থাকবেন তার টিম নিয়ে। অতএব তিনি আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে মনোরঞ্জন করবেন। সেই আক্কাস ফকিরের গানও কিন্তু আমরা সেদিন শুনতে পারব। কিন্তু তার ফাঁকে ফাঁকেও কিন্তু চলবে আমাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। অতএব এক টানা যে একই ধাঁচের অনুষ্ঠান হচ্ছে তা কিন্তু নয়। এই হলো আমাদের শনিবারের অনুষ্ঠান সূচি। এবার আসি রবিবারের অনুষ্ঠান সূচিতে কি আছে। রবিবারে সকালেই যেটা আছে সেটা হচ্ছে সকাল 6:30 থেকে 7টার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে একটি বিশেষ চা চক্র। যে চা চক্রটার নাম আমাদের দেওয়া হয়েছে হাজারদুয়ারির বুকে চা পান। তো যে চা চক্রটা সেদিন অনুষ্ঠান হবে, সেই চা চক্র যে জায়গায় হবে সেই জায়গাতেই বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াসিফ মঞ্জিল প্যালেস। এটিকে কিন্তু নিউ প্যালেস বা নবাব প্যালেস বলা হয়। বর্তমানে মুর্শিদাবাদের যেটা এস্টেট রাজ্য সরকারের অধীনে আছে, সেই এস্টেট অফিস কিন্তু এই ওয়াসিফ মঞ্জিলে। এছাড়াও আমার সামনে আপনি দেখতে পাবেন যে প্রবাহমান গঙ্গা, সেই গঙ্গাটিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই গঙ্গাতে বর্তমানে ফেরি চলাচল করে। আপনারা যারা চান তারা নৌকার মাধ্যমেও কিন্তু এই গঙ্গা বক্ষে ঘুরে বেড়াতে পারেন। এবং এটি একটি নবাবী স্থান। এই নবাবী আটচালার মধ্যে কিন্তু আমাদের চা চক্রটি অনুষ্ঠান হবে। আপনারা জায়গাটিকে ভালো করে দেখে দৃষ্টি সুখ নিতে পারেন। আপনারা বুঝতেই পারছেন যে জায়গাটি কতটা শান্ত। নবাবী এলাকায় এরকম শান্ত জায়গা কিন্তু পাওয়া খুব মুশকিল। আমাদের থেকে মাত্র 10 হাত, গুনে গুনে ঠিক 10 হাত দূরেই রয়েছে ঐতিহ্যমণ্ডিত সেই হাজারদুয়ারি প্রাসাদ। সেটিও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। সামনেই রাস্তা, এই রাস্তাতে 10 হাত এগিয়ে গেলে কিন্তু হাজারদুয়ারি প্রাসাদ। তো এবার আসি আবার রবিবারের অনুষ্ঠান সূচিতে। তো এই জায়গায় আপনারা জানতে পারলেন যে একটি চা চক্র অনুষ্ঠিত হচ্ছে। সেই চা চক্রে কী হবে? চা চক্রে গল্প, আড্ডা, কবিতা, গল্প পাঠ এবং তার সাথে কিছু সম্মাননা প্রদানও কিন্তু এই চা চক্রের মধ্যে করা হবে। তো প্রায় ঘন্টা খানেকের বেশি এই চা চক্রটি চলবে এবং আপনারা সকলে এখানে উপস্থিত থাকবেন। এই চা চক্রটি শেষ হয়ে যাওয়ার পরে আবার বেলা 10টা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের মূল অনুষ্ঠান। বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান সূচি আছে। সেদিনও কিন্তু বিভিন্ন সম্মাননা প্রদান, সেই সম্মাননাগুলি জয়ী যারা লেখক লেখিকা আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে এবং 5টায় অনুষ্ঠান শেষ হবে। এবার আসি যে আপনারা এই মুর্শিদাবাদে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছাবেন কিভাবে। যে সকল কবি বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুর থেকে আসছেন তাদেরকে প্রথমে কলকাতা আসতে হবে এবং তারপরে কলকাতা থেকে আপনারা মুর্শিদাবাদের সংযোগকারী ট্রেন বা বাস পেতে পারেন। সবথেকে আসার সহজ উপায় হলো কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস নামক একটি ট্রেন সকাল 6:20 নাগাদ কলকাতা থেকে ছাড়ে এবং 10:30টায় মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। তো আপনারা এই ট্রেন ধরে আসতে পারেন। এছাড়াও একাধিক কিন্তু ট্রেন আছে এবং একাধিক শর্ট ট্রেনও আছে, একাধিক এক্সপ্রেস ট্রেনও আছে, প্যাসেঞ্জার ট্রেনও আছে। তো সেই সকল ট্রেন আপনারা কিন্তু দেখে নিতে পারেন। শিয়ালদা থেকেও যেমন আছে তেমন কলকাতা থেকেও কিন্তু সরাসরি মুর্শিদাবাদ জাংশনের জন্য কিন্তু ট্রেন আপনারা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে আর কিভাবে আসতে পারেন। ছোট ছোট বেশ কিছু ট্রেন আছে, যেমন আপনারা শিয়ালদা থেকে রানাঘাট বা
কৃষ্ণনগর পর্যন্ত আসতে পারেন এবং সেখান থেকে আরেকটা কানেক্টিং ট্রেন ধরে অনেক সময় কি হয় যে ট্রেনটি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত বা রানাঘাট পর্যন্ত আসছে, তো সেই ট্রেনটি কিন্তু কৃষ্ণনগর থেকে আবার মুর্শিদাবাদ জাংশন পর্যন্ত আসে। তো এরকম কানেক্টিং ট্রেন কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন। তো সেই সকল কানেক্টিং ট্রেনেও আসতে পারেন। প্রচুর অ্যাভেলেবেল ট্রেন আছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপরই ট্রেন আছে। তো সেই সকল ট্রেন আপনারা শিয়ালদা অথবা কলকাতা থেকে ধরতে পারেন। এতে কাদের সুবিধা হবে? যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া বা কলকাতা থেকে আসছেন অথবা নদিয়া থেকেও যারা আসছেন তারাও কিন্তু জানেন কিভাবে মুর্শিদাবাদ আসতে হয়। তো মুর্শিদাবাদ জাংশনে আপনাদেরকে কিন্তু সেক্ষেত্রে নামতে হবে। আর যারা হুগলি, বীরভূম, বর্ধমান এবং হাওড়া থেকে আসছেন তাদের জন্য ট্রেনের সূচি আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে কাটোয়া জাংশন। কাটোয়া থেকে আপনারা কিন্তু আজিমগঞ্জগামী অনেক ট্রেন পাবেন এবং কাটোয়া থেকে আজিমগঞ্জগামী যে ট্রেনগুলি, সেই ট্রেনগুলিতে এসে আপনারা কিন্তু লালবাগ কোর্ট রোড, এটা মাথায় রাখবেন, লালবাগ কোর্ট রোড স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তো লালবাগ কোর্ট রোড স্টেশনে নামার পরে ওখান থেকে আপনাদেরকে গঙ্গার ঘাট আসতে হবে। সেটি ওখানে অ্যাভেলেবেল টোটো আপনারা পেয়ে যাবেন। সেই লালবাগ কোর্ট রোড স্টেশনেই কিন্তু সেই সকল টোটো আপনারা পেয়ে যাবেন। তো টোটো ধরে আপনারা সদরঘাটে এসে লালবাগ সদরঘাটে এসে পৌঁছাবেন এবং তারপরে 5 টাকা মূল্যের ফেরি আছে, আপনারা ফেরি দিয়ে এপারে চলে এলেই এপার থেকে কিন্তু আরেকটা টোটো আপনারা ধরে নিলেই সরাসরি কিন্তু আপনারা অনুষ্ঠান স্থলে পৌঁছে যাবেন। মুর্শিদাবাদ জাংশন থেকেও কিন্তু আপনারা যে কোনো টোটো ধরে নিতে পারেন, ওখানে টোটো স্ট্যান্ড আছে স্টেশনের বাইরে। তো টোটো ধরে কিন্তু আপনারা সরাসরি লালবাগ সেমিনার হল, একটি টোটোয় আপনাদেরকে পৌঁছে দেবে, হয়তো 10 টাকা, খুব বেশি হলে কেউ 15 টাকা দাবি করতে পারে। তো 10 থেকে 15 টাকা নিয়ে সে কিন্তু মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সেমিনার হলে পৌঁছে দেবে। অথবা আপনারা কিন্তু লালবাগ সদরঘাট যদি পৌঁছাতে পারেন, মানে লালবাগ কোর্ট রোড স্টেশনে যদি নামেন, সেখান থেকে টোটোতে লালবাগ সদরঘাটে ফেরি পারাপার করে সেখান থেকেও কিন্তু আপনারা টোটো নিয়ে সরাসরি লালবাগ সেমিনার হলে পৌঁছে যেতে পারেন। এছাড়া বাসের কানেক্টিভিটি আছে। যারা বাসে আসতে চাইছেন তারা কলকাতা থেকে বা বীরভূম থেকে বা বর্ধমানে বাস ধরে সরাসরি বহরমপুরে এসে নামবেন। বহরমপুর বাস স্ট্যান্ড আছে, বহরমপুরে বাসে নেমে বহরমপুর থেকে কিন্তু অটো এবং টোটো সবটাই আপনারা পাবেন। অটোতে করে বা টোটোতে করে যদি আসেন সেক্ষেত্রে আপনাদেরকে লালবাগ আস্তাবলে নামিয়ে দেবে, ওটাই টার্মিনাল স্টপেজ। তো লালবাগ আস্তাবলে নেমে আবার আপনারা একটা টোটো ধরে কিন্তু সরাসরি সেমিনার হলে গিয়ে উপস্থিত হতে পারবেন। এই ছিল আপনাদের মোটামুটি দিক নির্দেশ। এছাড়াও যারা বর্ধমান থেকে আসতে চাইছেন তারা রামপুরহাট হয়ে আসতে পারেন। বর্ধমান থেকে রামপুরহাটগামী ট্রেন ধরে রামপুরহাটে এসে রামপুরহাট থেকে আজিমগঞ্জ হয়ে কিন্তু লালবাগ কোর্ট রোড স্টেশনে নেমেও কিন্তু আপনারা আসতে পারেন। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জায়গাটির দুই ধারে দুটি স্টেশন, একটি মুর্শিদাবাদ রেলওয়ে জাংশন, একটি কিন্তু লালবাগ কোর্ট রোড স্টেশন। তো আপনারা যদি ট্রেনে আসতে চান আপনাদেরকে এই দুটির মধ্যে যে কোনো একটি স্টেশনে নামতে হবে। এছাড়াও আপনারা যদি বাসে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে নামতে হবে বহরমপুরে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে লালবাগ আস্তাবলে আপনাদেরকে আসতে হবে এবং সেখান থেকে আপনারা টোটো ধরে কিন্তু সেমিনার হলে পৌঁছে যেতে পারবেন। এবার আপনাদের আসার নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকলো না। এবার অনেকে ভাবছেন যে আমরা যদি শুধু রবিবারে যাই বা শুধু শনিবারে যাই তাহলে কি হবে? এক কথায় উত্তর হলো না, হবে না। কারণ অনুষ্ঠানটি এমনভাবেই সাজানো হয়েছে যে আপনারা, প্রথম কথা তো আপনারা যদি অনুষ্ঠানটি শনিবার বা রবিবার যে কোনো একটি দিন মিস করে যান তাহলে হয়তো আপনারা পরে বুঝতে পারবেন যে আপনারা কি মিস করেছেন এবং হয়তো অনেকে কর্মব্যস্ততার জন্য আসতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রভিশন উৎসব কমিটি রাখেননি যে আপনারা রবিবার এসে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন বা শনিবারে এসে কিন্তু আপনারা ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। শিডিউলটা কিন্তু এমনভাবেই সাজানো হয়েছে আপনারা যাতে শনিবার এবং রবিবার দুদিনই অংশগ্রহণ করেন, সেই অংশগ্রহণ করার হিসেব রেখে কিন্তু প্রোগ্রামের শিডিউলিং করা হয়েছে। এবার কথা হচ্ছে যে আপনারা হয়তো কোনো কারণে শনিবারে আসতে পারলেন না, আপনাদের পুরস্কারটি কি রবিবার দেওয়া যাবে? সেক্ষেত্রে উৎসব কমিটির সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পারি, উৎসব কমিটি কিন্তু বলেছে
যে আমাদের এরকম কোনো প্রভিশন নেই। ওয়ান কল ওয়ান অ্যাটেম্প্ট, মানে আপনার পুরস্কার ধরুন শনিবারে আপনার নাম ঘোষণা হলো, সেক্ষেত্রে আপনি যদি তখন উপস্থিত না থাকেন, দেখা গেল যে বিকেল 5টায় আপনার নাম ঘোষণা হলো, আপনি রাত্রি 8টায় এসে উপস্থিত হলেন, সেক্ষেত্রে আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে কিন্তু আপনার পুরস্কার সেই অনুষ্ঠান শিডিউলিংয়ের মধ্যে কিন্তু আর দেওয়া সম্ভব নয়। তার পরবর্তীকালে উৎসব কমিটি যদি আপনাকে মনে করে তাহলে উৎসব প্রাঙ্গণের বাইরে আপনাকে কিন্তু পুরস্কার দিতে পারে, কিন্তু শিডিউলিং এমনভাবেই করা আছে যাতে উৎসবের মধ্যে কিন্তু আপনার পুরস্কারটি নেওয়ার জন্য আর অতিরিক্ত কোনো সময় কিন্তু দেওয়া হবে না। অতএব আপনারা এটা মাথায় রাখবেন, যারা আসতে চাইছেন তারা শনিবার এবং রবিবার দুদিনের পূর্ণ অনুষ্ঠানটাই অংশগ্রহণ করতে হবে, এবং যাতে আপনারা চা চক্রও না বাদ দেন সেই জন্য চা চক্রকেও কিন্তু আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। তাই আপনাদেরকে বলার যে আপনারা যারা আসতে চাইছেন আপনারা শনিবার এবং রবিবার দুদিনের অনুষ্ঠানে যাতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারেন সেই রকম শিডিউলিং করেই কিন্তু আসবেন। এছাড়া আপনাদের পক্ষে কিন্তু এই অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ বা পুরস্কার গ্রহণ খুব মুশকিলের হয়ে যাবে, হয়তো অসম্ভবও হয়ে যেতে পারে। এবার আসা যাক যে আপনারা অনেকে ভাবছেন যে আমরা হয়তো শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবো না, সেক্ষেত্রে কি আমাদের কোনো প্রতিনিধি পাঠানো যাবে, বা আমাদের যে বন্ধুরা যাচ্ছে বা যে বান্ধবরা যাচ্ছে তারা কি পুরস্কার গ্রহণ করে আনতে পারবে আমার জন্য? সেক্ষেত্রে উৎসব কমিটির যেটা সিদ্ধান্ত সেটা হলো, আপনারা যদি কোনো কারণে না আসতে পারেন সেটি অনুষ্ঠানের অন্তত 1 মাস আগে লিখিত আকারে কমিটির কাছে জানাতে হবে, এবং সেই লিখিত যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেবেন তার সাথে কারা আপনার প্রতিনিধি হয়ে আসতে চাইছেন তাদের নাম এবং বিবরণও কিন্তু আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নির্ধারিত করে দিতে হবে। আরও একটি বিষয় যেটি উৎসব কমিটি জানিয়েছেন সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে কিন্তু ডবল বা দুবার পুরস্কার দেওয়া হবে না। দেখা গেল আমি পুরস্কার পাচ্ছি, আমার যিনি বন্ধু তিনি আসতে পারছেন না, তাহলে আমি এসে কি আমার পুরস্কার এবং আমার বন্ধুর পুরস্কার দুজনের পুরস্কার গ্রহণ করতে পারবো? এক কথায় উত্তর হলো না, পারবেন না। আমি এসেছি, আমারই পুরস্কার আমি কিন্তু সংগ্রহ করতে পারবো। আমার বন্ধুটি যদি না আসতে পারেন তাহলে তাকে এমন কাউকে পাঠাতে হবে যিনি কিন্তু অন্য কোনো পুরস্কারের জন্য মনোনীত বা নির্বাচিত হননি। সেই ক্ষেত্রে কিন্তু উৎসব কমিটি তাদের আসার পারমিশন গ্র্যান্ট করবে, এবং সেক্ষেত্রে তারা আসতে পারবে যিনি কিন্তু কোনোভাবেই পুরস্কার পাচ্ছেন না। অতএব এটি পরিষ্কার যে আপনারা যদি কোনো কারণে না আসতে পারেন সেক্ষেত্রে অনুষ্ঠানের অন্তত 1 মাস আগে, অতএব 13 অথবা 14 তারিখ, 13 অথবা 14ই আগস্টের মধ্যে আপনাদেরকে কিন্তু লিখিত আকারে জানাতে হচ্ছে যে আপনারা কেন আসতে পারছেন না এবং কারা আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের পরিবর্তে এসে পুরস্কার সংগ্রহ করছে। এবং সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে কোনো ব্যক্তিকেই কিন্তু দুবার মঞ্চে ডাকা হবে না পুরস্কারের জন্য। অতএব আপনারা যাকে পাঠাবেন, যে প্রতিনিধিকে পাঠাবেন, তিনি যেন ইউনিক ক্যান্ডিডেট হন। এবার আসি যে আপনারা অনেকেই শুনেছেন, আমরা যদি কোনো কারণে পুজোর কিছুদিন আগে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, অনেকেই হয়তো বিভিন্ন ব্যস্ততায় সেই ক্ষেত্রে থাকবেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে 1 মাস আগে কেন, আমার তো 3 দিন 4 দিন আগেও কোনো প্রোগ্রাম করতে পারে বা 3-4 দিন আগেও কোনো অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে উৎসব কমিটির একটাই বক্তব্য হচ্ছে, আপনার অনুপস্থিতির যে কারণ সেটি আপনারা উৎসব কমিটিকে লিখিত আকারে জানাতে পারেন। লিখিত আকারে কি করে জানাবেন? আপনারা কিন্তু মেল করতে পারেন হাজারদুয়ারি সাহিত্য উৎসব@gmail.com-এ, অথবা আপনারা কিন্তু ইতিমধ্যেই হাজারদুয়ারি সাহিত্য উৎসব দপ্তরের ঠিকানা পেয়েছেন, সেই ঠিকানায় কিন্তু আপনারা লিখিতভাবে চিঠিও লিখতে পারেন। আপনাদেরকে কিন্তু লিখিত আকারে জানাতে হবে যে আপনারা কেন আসতে পারেননি। আপনাদের না আসার কারণটি যদি উৎসব কমিটি যথাযথভাবে বিচার করে এবং দেখে যে আপনার না আসার কারণটি খুব যুক্তিযুক্ত, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পার্ডন করা হবে। কিন্তু উৎসব কমিটির সাথে এটাও জানিয়ে দিয়েছে যে উৎসবের নির্ধারিত সময়ের পরে কিন্তু কাউকেই কোনোভাবে পুরস্কার প্রদান করা যাবে না। এটি কিন্তু ফাইনাল।
তাই যদি আপনারা 2 দিন আগে 4 দিন আগেও যদি জানতে পারেন যে আপনারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারছেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যাতে আপনাদের প্রতিনিধি কাউকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পাঠান। সেক্ষেত্রে আপনারা একটা লিখিত বা মেলও করে দেবেন, তার সাথে আপনাদের প্রতিনিধিকেও কিন্তু পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো প্রতিনিধি যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু পুরস্কার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে, মানে ধরুন আপনার পুরস্কারটি 14 তারিখও নয় 13 তারিখ শনিবার কিন্তু দুপুর 2টোর সময় ঘোষণা করা হচ্ছে, সেই পুরস্কারটি আপনি কিন্তু সন্ধ্যে 7টার সময় ক্লেম করলে আর পাবেন না। এটি কিন্তু উৎসব কমিটির একদম স্ট্রিক্ট রুল। আশা করি এটা আপনারা ফলো করতে পারবেন, যে আপনারা যেন সময় থাকতেই আপনাদের প্রতিনিধিদেরকে পাঠিয়ে দেন। সেক্ষেত্রে কি হবে, আপনার পুরস্কারটি কিন্তু আপনার কাছে দেরিতে হলেও পৌঁছাবে। অথবা আপনারা যদি না পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরস্কার গ্রহণের আর কোনো উপায় থাকবে না। এর জন্য উৎসব কমিটিকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে গত বছর এবং পূর্বের অনুষ্ঠান থেকে তারা শিক্ষা নিয়েছে যে পরবর্তীকালে অনেককে তারা পুরস্কার পাঠাতে গিয়ে সেটি ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাদের দায়িত্বেও তারা নিয়ে যেতে পারেনি এবং উৎসব কমিটিকেও এর জন্য কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়েছে, বা অনেক সময় উৎসব কমিটির বিভিন্ন সদস্যকে কিন্তু বাইরে গিয়ে পুরস্কার দিতে হয়েছে। তাই এই সিস্টেমটা ওনারা এবার কোনোভাবেই অ্যালাউ করবেন না। আপনার পুরস্কার আপনাকে অথবা আপনার কোনো ইউনিক প্রতিনিধিকে এসে সেই সময় কিন্তু মঞ্চ থেকে সংগ্রহ করতে হবে, এছাড়া কিন্তু আর পুরস্কার সংগ্রহের কোনো উপায় নেই। এবং ওনারা এটাও বলেছেন যে তাদেরকে যেন এরকম কোনো রিকোয়েস্ট ফার্দার না করা হয়, যদি করা হয় সেক্ষেত্রেও কিন্তু তারা সেটা অ্যালাউ করতে পারবেন না। এটি কিন্তু খুব স্ট্রিক্ট রুল, এটা আপনারা আশা করি মাথায় রাখবেন। এবার আসি, আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমরা তো 2 দিন ধরে যাব, সেখানে আমাদের থাকা খাওয়ার জন্য কি বন্দোবস্ত করা হয়েছে। এক্ষেত্রে উৎসব কমিটি কিন্তু প্রতিযোগী অথবা সম্মাননা প্রাপকদের জন্য থাকা খাওয়ার কোনো রকম ব্যবস্থা বিনামূল্যে রাখছে না। তারা একটি প্যাকেজের ব্যবস্থা করেছে, যেটি তারা জানিয়েছেন। সেই প্যাকেজের মধ্যে কি ইনক্লুডেড আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড 13 তারিখ অতএব শনিবার দুপুরবেলার লাঞ্চ। সেই লাঞ্চে থাকছে টোটালি নিরামিষ মেনু, আমিষের কোনো ব্যবস্থা থাকছে না। বিকেল থেকে অনুষ্ঠান শুরু, মানে দুপুর থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, তো অনুষ্ঠানের জায়গায় চা পানের ব্যবস্থা থাকছে। এছাড়াও রাত্রে কিন্তু নিরামিষ ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে যারা ভাত খেতে চাইছেন তারা ভাত খেতে পারবেন, যারা রুটি খেতে চাইছেন তারা কিন্তু রুটি খেতে পারবেন। অতএব শনিবারে কিন্তু দুবেলা লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রবিবার কিন্তু সকালবেলায় চা চক্রে আপনারা সবাই চা খেতে অংশগ্রহণ করতে পারবেন। তারপরে কিন্তু টিফিনে আপনাদের জন্য লুচি অথবা পুরীর বন্দোবস্ত করা হয়েছে এবং দুপুরবেলায় কিন্তু সেদিন লাঞ্চ হবে, সেই লাঞ্চটা কিন্তু হবে আমিষ খাবার। অতএব ননভেজ কিন্তু সেদিন থাকছে, সেটি যারা মাংস খেতে চাইছেন তারা মাংস পাবেন, যারা মাছ খেতে চাইছেন তারা কিন্তু মাছ পাবেন, মানে চিকেনের ব্যবস্থা কিন্তু সেদিন রাখা হয়েছে, চিকেন অর ফিশ। আপনারা বুঝে নিলেন খাওয়ার কি বন্দোবস্ত আছে, থাকার জন্য কি বন্দোবস্ত আছে। উৎসব কমিটি কিন্তু শেয়ারিং রুমের ব্যবস্থা করেছে আপনারা যারা আসবেন তাদের জন্য। তারা যদি উৎসব কমিটির এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্তি হন, সেক্ষেত্রে কিন্তু শনিবারে রাত্রে, মানে অনুষ্ঠানের পরে কিন্তু আপনাদের থাকার জন্য শেয়ারিং রুমের ব্যবস্থা করা হয়েছে এবং রবিবারে যাতে আপনারা সেই জায়গা থেকেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। থাকা কিন্তু শুধুমাত্র শনিবারের জন্য। শনিবারে আপনারা আসার পর থেকে আপনারা সেই জায়গায় হোটেলে চেক ইন করে আপনারা থাকতে পারবেন। রবিবারে অনুষ্ঠান যতক্ষণ চলবে, অতএব 5টা পর্যন্ত, মানে শনিবারে 2টো থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং রবিবারে 5টায় গিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে। তাই শনিবার 2টো থেকে রবিবার 5টা পর্যন্ত কিন্তু আপনার কাছে থাকার অ্যাক্সেস থাকবে। তার আগে বা পরে আপনি যদি এসে পৌঁছান বা যদি থেকে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণটাই নিজের ব্যয়ে থাকতে হবে। এবার আসি রুমের কি ব্যবস্থা আছে। শেয়ারিং রুম উৎসব কমিটি বলছে, এই শেয়ারিং রুম কথাটার অর্থ কী? শেয়ারিং রুম বলতে উৎসব কমিটি যেটা বুঝিয়েছে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু একাধিক মানুষের সাথে একই রুমে থাকতে হবে।
সেক্ষেত্রে কী সিস্টেম, পুরুষদের জন্য আলাদা রুম থাকছে এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা রুম থাকছে। আপনারা যদি পরিবারের 2 জন বা 3 জন আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য, আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু আলাদা কোনো রুম অ্যালট করা হচ্ছে না। শেয়ারিং রুম মানে আপনাকে অন্য কোনো মহিলার সাথে, আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো মহিলার সাথে রুম শেয়ার করে থাকতে হবে, আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো পুরুষের সাথে কিন্তু রুম শেয়ার করে থাকতে হবে। কোনো রকম প্রাইভেট বা পার্সোনাল বা 2, 3, 4 বেডওয়ালা কিন্তু রুম আপনারা পাবেন না। এবং শেয়ারিং রুমে এমনই ব্যবস্থা রাখা হয়েছে যেখানে আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু কোনোভাবেই সেটি আপনারা পার্সোনাল রুম হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন না। এবার কথা হচ্ছে যে এই যে প্যাকেজ, এই প্যাকেজে আপনারা কিভাবে অন্তর্ভুক্তি করবেন বা কিভাবে অন্তর্ভুক্ত হবেন। এই প্যাকেজে অন্তর্ভুক্তি করার জন্য উৎসব কমিটি একটা ফিজ রেখেছে 999। এই ফিজ দিয়ে আপনারা কিন্তু অন্তর্ভুক্তি হতে পারেন। সেই ফিজ দেওয়ার জন্য সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। উৎসবের মানে 13 তারিখের ঠিক 13 দিন আগে, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই প্যাকেজের অন্তর্ভুক্তি হতে পারেন। এই প্যাকেজের অন্তর্ভুক্তি হতে গেলে আপনাকে কিন্তু যেটা ফিজ আছে সেটা সমস্তটাই অগ্রিমে দিতে হবে। এবং উৎসবে এসে আপনারা যদি ভাবেন যে দেব বা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই প্যাকেজের অন্তর্ভুক্তি নিতে পারবেন না। সেটি কিন্তু উৎসব কমিটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এবার কথা হচ্ছে যে আপনারা তাহলে কত তারিখের মধ্যে অংশগ্রহণ করবে। আপনারা যদি এই প্যাকেজ নিতে চান, আপনারা আগস্টের শেষ দিন মানে সেপ্টেম্বরের 1 তারিখের আগে কিন্তু আপনারা পেমেন্ট করে অংশগ্রহণ। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই প্যাকেজের সম্পূর্ণ সুবিধা আপনারা নিতে চান না। অতএব ধরুন আপনাদের খাওয়াটা ঠিক পছন্দ হলো না, আপনারা ভাবছেন যে না আমরা এখানে খাবো না, শুধু আমরা শেয়ারিং রুমে থাকবো, সেক্ষেত্রে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। অথবা আপনাদের এটাও মনে হতে পারে যে হ্যাঁ আমরা হয়তো একসাথে খাবো, কিন্তু সেক্ষেত্রে আমরা থাকবো আলাদা জায়গায়। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্যাকেজের ক্ষেত্রে কোনো রকম কনসিডারেশন নেই। আপনাদেরকে প্যাকেজের অন্তর্ভুক্ত হতে হবে প্যাকেজ অ্যামাউন্ট পে করে। তার বাইরে আপনারা যদি থাকতে চান বা খেতে চান, সেটা সম্পূর্ণ আপনি নিজস্ব ব্যয়ে করতে পারেন। এছাড়াও কিন্তু উৎসব কমিটি আপনাদেরকে আরেকটি সুবিধা দিচ্ছে, যেহেতু আপনারা মুর্শিদাবাদে ঘুরতে আসছেন এবং মুর্শিদাবাদে ঘুরতে এসে অনেকে প্রতারিত হন বা অনেকের সাথে ট্যুরিস্টের মতো আচরণ করা হয়, তো সেই ব্যাপারটা যাতে না হয় সেই কারণে উৎসব কমিটি কিন্তু এই সুবিধাটাও আপনাদেরকে দিচ্ছে। আপনারা যদি সেপারেট রুমে থাকতে চান বা মুর্শিদাবাদ ঘুরে দেখতে চান অথবা কিছু খেতে চান, সেক্ষেত্রেও আপনারা কিন্তু উৎসব কমিটিকে যথেষ্ট আগে থেকে জানাবেন। কারণ বুঝতেই পারছেন এত বড় কর্মযোগ্য একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা যদি আগে থাকতে না জানান সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা করা সত্যি সম্ভব নয়। তো আপনারা যদি আগে থেকে জানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য পার্সোনালাইজড রুম আপনাদের পছন্দ মতো, সেটা আপনারা গঙ্গার ধারে নিতে পারেন, সেটা আপনারা হাজারদুয়ারির পাশে নিতে পারেন, সেটা আপনারা রেলওয়ে স্টেশনের কাছে নিতে পারেন। আপনাদের যেরকম কাস্টমাইজড রুম পছন্দ সেরকম আপনারা হোটেল ভাড়া থেকে আপনারা মুর্শিদাবাদে কী কী ঘুরে দেখতে চান সেই ঘুরে দেখার জন্য যাবতীয় যানবাহনের ব্যবস্থা এবং খাওয়ার জন্য হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা সবটাই কিন্তু উৎসব কমিটি করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা উৎসব কমিটিকে পে করতে হবে না। যেটুকু টাকা আপনার হোটেলের খরচ বা যাবতীয় আনুষঙ্গিক খরচ, সেটুকু খরচ কিন্তু আপনাকে সেই জায়গায় পে করলেই হবে। তার জন্য আপনাকে অ্যাডভান্সও কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, তার জন্য কিন্তু উৎসব কমিটিকেও আপনাকে আলাদা করে কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না। সেই সুবিধা উৎসব কমিটি টোটালি ফ্রি অফ কস্ট ভলেন্টিয়ারিলি আপনাদের জন্য করে দিতে চাইছে, এবং সেটাও কিন্তু আপনাদেরকে সেই কারণে একটু আগে থাকতেই জানাতে হবে, না হলে কিন্তু তাদের পক্ষে আয়োজন করা সম্ভব নয় বলেই তারা কিন্তু জানিয়েছে। এবার আসি যে আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গেট পাস বা প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে সেমিনার হল ফুললি এয়ার কন্ডিশনে যে হলে অনুষ্ঠান হচ্ছে, সেই হলের কিন্তু সিট ক্যাপাসিটি হচ্ছে 300 এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু আমন্ত্রিত অতিথি এবং পুরস্কৃত ব্যক্তি এই মিলিয়ে কিন্তু সংখ্যাটা হচ্ছে প্রায় 200-র কাছাকাছি। তো সেক্ষেত্রে 100টা সিট 100 জনকেই আমরা বাইরে থেকে অ্যাকোমোডেট করতে পারবো। তো সেই 100 জনের মধ্যে আসতে গেলে আপনাদেরকে অবশ্যই ডেলিগেট হতে হবে। ডেলিগেটের যে প্যাকেজ সিস্টেম আছে উৎসব কমিটির, সেই প্যাকেজের থ্রু দিয়ে এসে কিন্তু আপনাদের অভ্যাগত হতে হবে, তবেই কিন্তু আপনারা ওই জায়গার ফ্রি পাস পাবেন।
অতএব আমি একটু আপনাদেরকে সিম্পলিফাই করে বলে দিই, আমি ধরুন পুরস্কৃত, আমি পুরস্কার পাচ্ছি, আমার সাথে আমার আরও দুজন বন্ধু বান্ধবী বা পরিবারের লোকজন তারাও আমার সাথে অনুষ্ঠান দেখতে যেতে চাইছে। আমি কিন্তু বাই ডিফল্ট সেই অনুষ্ঠানের পাস পাচ্ছি, আমাকে কিন্তু আলাদা করে পাস বুক করতে হবে না, তার জন্য কোনো রকম পেমেন্ট নাথিং, আমাকে কিছুই করতে হবে না, আমি কিন্তু বাই ডিফল্ট সেখানে এন্ট্রি পাবো। কিন্তু আমার সাথে যারা দুজন যাচ্ছেন বা তিনজন যাচ্ছেন বা আরও একজন যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু ডেলিগেট হওয়া বাধ্যতামূলক। আমাদের সাথে যারা যাচ্ছেন আমার সাথে, তাদেরকে কিন্তু ডেলিগেট হতে হবে। শুধু ডেলিগেট হলেই হবে না, প্রথম 100 জন ডেলিগেটই কিন্তু সেখানে এন্ট্রি করার সুযোগ পাবেন এবং বসার জায়গা পাবেন। বাকিরাও কিন্তু অনুষ্ঠান দেখতে পারেন, হয়তো বসার জায়গা পাবেন না, বা আমাদের হল ক্যাপাসিটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি 300, তার বাইরে কতজন লোককে স্ট্যান্ডিং অবস্থায় অ্যালাউ করা হবে সেটি কিন্তু এখনও জানা নেই। সেটা হতে পারে 10 জন, 20 জন বা 30 জন। সেই 10 জন, 20 জন, 30 জন তারা কিন্তু হল পাস কালেক্ট না করে হয়তো দাঁড়িয়ে দেখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ডেলিগেট হওয়া বাধ্যতামূলক। অতএব আপনাদেরকে এটাই বলবো, আপনারা যারা চাইছেন যে সেই অনুষ্ঠানটি দেখবেন, শনিবারের সম্পূর্ণ অনুষ্ঠান, রবিবারের চা চক্র এবং রবিবারের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখবেন, তারা কাল বিলম্ব না করেই উৎসব কমিটির সাথে যোগাযোগ করুন এবং প্যাকেজ গ্রহণের মধ্যে দিয়ে আপনাদের পাস কিন্তু সংগ্রহ করুন। কারণ 100টি সিট কিন্তু ফুলফিল হয়ে গেলে কিন্তু আপনার আর এত বড় অনুষ্ঠান বসে দেখার সুযোগ কিন্তু হবে না। এটাও কিন্তু উৎসব কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেই সকল প্রশ্ন নিয়ে আমি আবার পরবর্তী কোনো ভিডিওতে এসে আপনাদেরকে উত্তর দেব এবং যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা আরও যদি বেশি প্রশ্ন থাকে তো কমেন্টে এসে আরও বেশি বেশি প্রশ্ন করুন এবং সেই সকল প্রশ্নের ডালি নিয়ে আমি ময়ূক উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণ টাটা।